তো দেখেন শেয়ার ভ্যালুয়েশনের অঙ্ক আমাদের এখানে শেয়ার ভ্যালুয়েশন আমাদের আহ শেয়ার ভ্যালুয়েশনের অঙ্কটা মূলত আমরা এতদিন যে সুপার প্রফিট মেথডে গুডউইল শিখছি। শেয়ার ভ্যালুয়েশনের অঙ্ক যদি আমাকে বলে তাহলে ওই গুডউইল পর্যন্ত আমাদেরকে আগে কাউন্ট করতে হয় বা নির্ণয় করতে হয়, তারপরে শেয়ার ভ্যালুয়েশনের কাজ আসবে। এ কারণে আমাদের অর্থাৎ শেয়ার ভ্যালুয়েশন চাইলে আপনি এর আগে যতটুকু কাজ করছেন আগের ক্লাসগুলো যা হয়েছে সেইটুকু আপনাকে ক্লিয়ার থাকতে হবে, মানে এতদিন করাইছি যেটা এইটুকু আপনার ক্লিয়ার। এখন ওর সাথে কিছু অ্যাড হচ্ছে। যদি অঙ্কে আপনাকে শেয়ারের অঙ্ক দেয় তাহলে ওর সাথে কিছু অ্যাড হবে, না হলে অ্যাজ ইউজুয়াল আমরা গুডউইল পর্যন্ত শেষ করব। তো শেয়ার ভ্যালুয়েশনের ক্ষেত্রে আমাকে কয়েকটা পদ্ধতি ইউজ করতে হয় এখানে আমাদের। তো মূলত হচ্ছে দেখেন আমাদের লাস্টেরটা একটু আমি বলি, যে ক্যালকুলেশন লাস্টে আমাকে এরকম বলবে ভ্যালু পার শেয়ার বের করতে বলবে ফেয়ার ভ্যালু মেথডে। তো ফেয়ার ভ্যালু মেথডে যদি বলে সেক্ষেত্রে দুইটা মেথড থাকে, একটা হচ্ছে ইন্ট্রিনসিক ভ্যালু পার শেয়ার প্লাস মার্কেট ভ্যালু পার শেয়ার। মানে এইটা হচ্ছে মূলত দুইটা সিস্টেমে আমাদেরকে বাজার মূল্য পদ্ধতিতে ফেয়ার ভ্যালু মানে বাজার মূল্য, একটা হচ্ছে ইন্ট্রিনসিক ভ্যালু পার শেয়ার এবং আরেকটা হচ্ছে মার্কেট ভ্যালু পার শেয়ার, এইভাবে বের করতে হয়। তো এইটা যখন চাবে তখন মূলত আমাদের শেয়ারের সম্পূর্ণ অংশ নিয়ে কাজ করতে হয়, শেয়ার ভ্যালুয়েশনের যত অংশ আছে। যে আপনাকে যদি বলে ক্যালকুলেশন অফ ভ্যালু পার শেয়ার ইউজিং ফেয়ার ভ্যালু মেথড বা ভ্যালু পার শেয়ার বের করেন ফেয়ার ভ্যালু মেথডে, সেক্ষেত্রে আমাকে দুইটা জিনিসের মান দরকার, একটা হচ্ছে ইন্ট্রিনসিক ভ্যালু পার শেয়ার প্লাস মার্কেট ভ্যালু পার শেয়ার। তো আমাদের যদি এইরকম চাই সেক্ষেত্রে সম্পূর্ণ করতে হবে, আর যদি আপনাকে স্পেসিফিক বলে দেয় যে ইন্ট্রিনসিক ভ্যালু পার শেয়ার শুধু শেয়ারের মূল্য বের করেন, এভাবে বলতে পারে যে ক্যালকুলেশন অফ ভ্যালু পার শেয়ার ইউজিং ইন্ট্রিনসিক ভ্যালু বা নিট অ্যাসেট বা অ্যাসেট বেসড বা নিট ওট মেথড, তাহলে শুধুমাত্র ইন্ট্রিনসিক এর অংশটুক করতে হবে, শেষ পর্যন্ত আর যাওয়া লাগবে না। তো আমরা আস্তে আস্তে ধাপে ধাপে শিখবো। প্রথম আমরা আজকে শিখবো ইন্ট্রিনসিক ভ্যালু মেথডে আপনাকে যদি গুডউইল শেয়ার ভ্যালুয়েশনের অঙ্কে শেয়ার ভ্যালু পার শেয়ারটা বের করতে বলে তাহলে সেক্ষেত্রে সূত্রটা কেমন হবে দেখেন। বুঝতে পারছেন আমার কথা? হ্যাঁ ভাই। আচ্ছা এবার আসেন। তো যদি ইন্ট্রিনসিক ভ্যালু পার শেয়ারে আমাকে যদি শেয়ারের মূল্য বের করতে বলে সেক্ষেত্রে আমরা সূত্রটা হচ্ছে এরকম, যে ভ্যালু পার শেয়ার সমান নিট অ্যাসেটস অ্যাভেলেবেল ফর অর্ডিনারি শেয়ার ভাগ নাম্বার অফ অর্ডিনারি শেয়ার। নিট অ্যাসেট অ্যাভেলেবেল ফর অর্ডিনারি শেয়ার ডিভাইডেড বাই নাম্বার অফ অর্ডিনারি শেয়ার, এটা হচ্ছে আমার ভ্যালু পার শেয়ারের সূত্র। আচ্ছা এবার দেখেন এখানে নিট অ্যাসেট অ্যাভেলেবেল ফর অর্ডিনারি শেয়ার এই অংশটা দেওয়া থাকবে না, এটা সবসময় বের করে নিতে হবে। এটা সূত্রটা একটু এরকম হচ্ছে, নিট অ্যাসেট অ্যাভেলেবেল ফর অর্ডিনারি শেয়ার সমান হচ্ছে ক্যাপিটাল এমপ্লয়েড। আমরা ক্যাপিটাল এমপ্লয়েড বের করি কি সুপার প্রফিট মেথডের স্টেপ ওয়ানে বের করি, সেটা মান বসাবো অ্যাট গুডউইল। গুডউইল ভ্যালুয়েশন বলতে বোঝাবে আমরা সুপার প্রফিটের লাস্ট স্টেপে এসে যদি গুডউইল পাই সেই গুডউইলটা যোগ করতে হবে। ম্যাক্সিমাম আমাদের হচ্ছে শেয়ার ভ্যালুয়েশনের অঙ্কে গুডউইলটা সাধারণত বের হবে ম্যাক্সিমাম অঙ্কে। যদি না হয় তাহলে আর গুডউইলটা যোগ হবে না, মানে গুডউইল যদি স্টেপ 6তে আমাদের বের হয় তাহলে এখানে যোগ হবে, আর যদি না হয় তাহলে যোগ হবে না। ঠিক আছে। এরপরে হচ্ছে এর সাথে নন ট্রেডিং ইনভেস্টমেন্ট যোগ করতে হবে, প্লাস নন ট্রেডিং ইনভেস্টমেন্ট, আর বাদ দিতে হবে লং টার্ম লায়াবিলিটিস। তাহলে প্রথমে হচ্ছে ক্যাপিটাল এমপ্লয়েড লাগবে স্টেপ ওয়ানে যেটা আমরা পাবো, তার সাথে গুডউইলটা যোগ করব, এর সাথে যা থাকবে তার সাথে তোমরা যোগ করব নন ট্রেডিং ইনভেস্টমেন্ট। যোগ করার পর বাদ যাবে এইগুলা, লেস হচ্ছে লং টার্ম লায়াবিলিটি দীর্ঘমেয়াদী দায় বাদ যাবে। বাদ দিলে আমরা পাবো নিট অ্যাসেট অ্যাভেলেবেল ফর শেয়ার হোল্ডার। দেখেন আমাদের কিন্তু মূলত লাগবে নিট অ্যাসেট অ্যাভেলেবেল ফর অর্ডিনারি শেয়ার, শুধুমাত্র সাধারণ অর্ডিনারি শেয়ার বা ইকুইটি শেয়ারটা লাগবে। তো আমাদের এই অঙ্কে দুই ধরনের শেয়ার থাকে সাধারণত, অর্ডিনারি শেয়ার বা ইকুইটি শেয়ার বলতে পারি আমরা, আর একটা হচ্ছে প্রিফার্ড শেয়ার থাকে। তা এইখানে আমরা নন লং টার্ম লায়াবিলিটিসটা মাইনাস করার পর যে মানটা পাচ্ছি নিট অ্যাসেট অ্যাভেলেবেল ফর, এটার নাম হচ্ছে শেয়ার হোল্ডার। শেয়ার হোল্ডার বলতে বলতে হচ্ছে এর ভিতর অর্ডিনারির অংশটাও আছে প্রিফারেন্সের অংশ আছে, এটুকের ভিতর অর্ডিনারির অংশ আছে প্রিফারেন্সের অংশ আছে। জি ভাই। আচ্ছা
এবার তাহলে আমার লাগবে হচ্ছে তোমার নিট অ্যাসেট অ্যাভেলেবল ফর শেয়ার হোল্ডার থেকে অর্ডিনারি টুক লাগতে গেলে আমাকে প্রিফারেন্সের অংশটুক টোটাল বাদ দিতে হবে। তাহলে লেখা হচ্ছে দেখো লেস প্রিফারেন্স শেয়ার ক্যাপিটাল আর লেস প্রিফার ডিভিডেন্ড। প্রিফারেন্স শেয়ার ক্যাপিটাল বাদ দেবো এবং প্রিফার ডিভিডেন্ড আমরা বাদ দেবো। বাদ দিলে আমার কাঙ্ক্ষিত নিট অ্যাসেট অ্যাভেলেবল ফর অর্ডিনারি শেয়ার পেয়ে যাব। তাহলে নিট অ্যাসেট অ্যাভেলেবল ফর অর্ডিনারি শেয়ারটা আমরা কিভাবে বের করব, এই হচ্ছে সূত্রটা, এটা আমরা মুখস্থ রাখবো। মনে রাখবো, মনে রাখলেই হবে। সব অঙ্কে কিন্তু দেখা গেলো সব তথ্য নাও থাকতে পারে। কোনো অঙ্কে যদি নন ট্রেডিং ইনভেস্টমেন্ট না থাকে তাহলে বাদ দিয়ে দেবো লং টার্ম লায়াবিলিটিস। অর্থাৎ স্টেপ বাই স্টেপ যেটা সবই থাকতে হবে এমন কোনো কথা নেই, যেগুলো থাকবে সেগুলো আমরা বাদ যোগ যেভাবে দেওয়ার সিস্টেম আমরা সেভাবে দিব। আচ্ছা, এই অংশটার মান উপরে বসায় দেবো এবং নাম্বার অফ অর্ডিনারি শেয়ার দ্বারা ভাগ দিলে আমাদের হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা আজকে আমি সব সূত্রই দিয়ে দিচ্ছি, আপনারা এই সূত্রগুলো সব স্ক্রিনশট দেন, এখান থেকে স্ক্রিনশট দেন। আমি আপনাদের সব সূত্র এখন বোঝাবো না, এখন শুধু ইন্ট্রিনসিক ভ্যালু নিয়ে আলোচনা করব এবং এটার অঙ্ক করব। অলরেডি আলোচনা করছি এবং এই অনুযায়ী কিভাবে অঙ্ক করা যায় সেটা করব। মার্কেট ভ্যালু বা ফেয়ার ভ্যালু এই সিস্টেমগুলো আমরা আস্তে আস্তে ধাপে ধাপে আসবো, একদিনে সব বোঝাইতে গেলে বুঝতে পারবেন না। এখান থেকে স্ক্রিনশট দিতে থাকবেন, দিয়ে এইটার হচ্ছে এই পর্যন্ত দেবেন। দিছেন স্ক্রিনশট? হ্যাঁ ভাই। আচ্ছা, এগুলো সবই আপনার আস্তে আস্তে খাতায় তুলবেন। 1 নাম্বার শেষ হলো, এবার হচ্ছে 2 নাম্বার, এইখান থেকে স্ক্রিনশট দেন। এগুলো আমি সব আস্তে আস্তে যখন আমার অঙ্কের সামনে আসবে আমি সব আপনাদের বুঝাই দিব। শুধু শেয়ার ভ্যালুয়েশনের নিয়মটা 1 পেজে আপনার বা 2 পেজ যা লাগে সেখানে আপনারা একটু উঠায় রাখবেন। কমপ্লিট ভাই। ভাই কমপ্লিট। এইটুকু হচ্ছে শেয়ার ভ্যালুয়েশন আপাতত নিয়ম। তো আমরা এখন অঙ্কে চলে যাব একটায়। প্রবলেম C3, নিউ বুক C11 দেখেন। নতুন বইতে C11 এর অঙ্কটা আমরা চলে যাব। জি ভাই পাইছি। আচ্ছা, পেজ নাম্বার হচ্ছে C11 এর কত পেজ নাম্বার? পেজ নাম্বার 1597, তাই তো? হ্যাঁ। ওকে, আমি কিন্তু পড়তেছি, সবাই খেয়াল করি আমরা। গিভেন বিলো দ্য ব্যালেন্স শিট অফ মধুমতি লিমিটেড অ্যাজ অন 31 ডিসেম্বর 2017। এখানে আপনার 2017 সালে মধুমতি লিমিটেডের ব্যালেন্স শিট দেওয়া আছে, দায় দেওয়া আছে, অ্যাসেট দেওয়া আছে আমাদের যেভাবে থাকার কথা। তারপর দেখেন অ্যাডিশনাল ইনফরমেশন দিয়ে ABCDE কয়েকটা 5টা তথ্য দেওয়া আছে। এই নাম্বার আছে 25% ইনভেস্টমেন্ট রিপ্রেজেন্ট আইডিয়াল ফান্ড, দ্য বিল্ডিংস আর নাও ওয়ার্থ টাকা 25 লাখ, দ্য কোম্পানিজ প্রসপেক্টাস ফর 2011 আর গুডউইল ইকুয়ালি গুডউইল। তারপর হচ্ছে দ্য প্রফিট অফ দ্য কোম্পানি ফর দ্য লাস্ট 3 ইয়ার্স হ্যাভ বিন শোন অ্যান ইনক্রিজ অফ টাকা 5 লাখ, দ্য রেট অফ রিটার্ন অফ দ্য কোম্পানি ডুইং সিমিলার রিস্ক ইজ অ্যারাউন্ড 20%, এর মান দেওয়া আছে। ফাইন্ড আউট দ্য ইন্ট্রিনসিক ভ্যালু অফ অর্ডিনারি শেয়ার, ইন্ট্রিনসিক ভ্যালু অফ অর্ডিনারি শেয়ার বের করেন আফটার টেকিং ইনটু কনসিডারেশন আ রিজনেবল অ্যামাউন্ট অফ গুডউইল। দেখেন আমাকে বলে দিচ্ছে যে ইন্ট্রিনসিক ভ্যালু মেথডে এই অঙ্কটা করতে। আচ্ছা, এবার আসেন, আমরা ইন্ট্রিনসিক ভ্যালু মেথডে অঙ্ক করতে গেলে বলছিলাম আগে আমাকে সুপার প্রফিট মেথডে কি বের করে নিতে হবে, গুডউইলের ওই যে স্টেপগুলো আছে এগুলো আগে কমপ্লিট করতে হবে। তো আমরা সেই অনুযায়ী দেখেন প্রথমে স্টেপ 1 লিখছি, ক্যালকুলেশন অফ ক্যাপিটাল এমপ্লয়েড সি বের করছি। প্রেজেন্ট ভ্যালু অফ টোটাল অ্যাসেট, এখানে একটু অ্যাসেটের বর্তমান মূল্যগুলো আমরা একটু খেয়াল করবো, একটু খেয়াল করেন। দেখেন আমাদের কথা বলা ছিল যে যদি কোনো সম্পত্তির বুক ভ্যালু এবং মার্কেট ভ্যালু দেওয়া থাকে তাহলে প্রেজেন্ট ভ্যালু অফ টোটাল অ্যাসেট নির্ণয় আমরা মার্কেট ভ্যালুটা নিয়ে কাজ করব, বলছিলাম না? আচ্ছা, এবার হ্যাঁ। হচ্ছে যদি কোনো মার্কেট ভ্যালু না থাকে তাহলে বুক ভ্যালু নিয়ে কাজ করব। আর একটু এই অঙ্কটা একটু খেয়াল করেন, বিল্ডিং এবং মেশিনারি বিষয়টা আমি একটু ক্লিয়ার করতেছি। দেখেন বিল্ডিং আছে 8 লাখ টাকা, মেশিনারি আছে 10 লাখ। বিল্ডিং এর দেখেন এইখানে বুক ভ্যালু দেওয়া আছে 8 লাখ এবং
নিচে বিল্ডিং এর, সরি, বাম পাশে এসে দেখেন প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন, বিল্ডিং এর মানে প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন বা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আমরা যাই বলি, এটা দেওয়া আছে দেখেন বিল্ডিং মেশিনারি উভয়ের জন্য দেওয়া আছে, আছে না? তো সম্পত্তি থেকে সম্পত্তির অবচয় মূলত বাদ দিয়ে মার্কেট ভ্যালু নির্ণয় করা হয়। সম্পত্তি থেকে সম্পত্তির অবচয় বাদ দিয়ে কি নির্ণয় করা হয়? মার্কেট ভ্যালু। আমাদের আগে আমাদের আগে হয়তো কস্ট থাকলে আমরা সেই হিসেবে কেটে নিতাম, কিন্তু এখানে অবচয়টা দেওয়া আছে। এখন দেখেন, আহ বাম পাশে দুইটা সম্পত্তিরই কি দেওয়া আছে? অবচয় দেওয়া আছে। আবার নিচে যায় কিন্তু মার্কেট ভ্যালু আছে একটা সম্পদের। বিল্ডিং এর শুধু মার্কেট ভ্যালু আছে, কিন্তু মেশিনারির কোনো মার্কেট ভ্যালু নাই, আছে? নাই। তাহলে যে মার্কেট ভ্যালু কোনটা, 25 লাখ টাকা? ওই যে সমন্বয় যা থাকে ওইটাই তো মার্কেট ভ্যালু। দ্য বিল্ডিংস আর নাও ওর টাকা 25 লাখ। ও আচ্ছা। তাহলে বিল্ডিং এর মার্কেট ভ্যালু দেওয়া আছে কত? 25 লাখ দেওয়া আছে। ওকে। হ্যাঁ আছে। আমি যে কথাটা বলতে চাচ্ছি, তাহলে বিল্ডিং এর মার্কেট ভ্যালু, যে সম্পত্তির মার্কেট ভ্যালু দেওয়া থাকবে তার মানে সেই সম্পত্তির অবচয় বাদ দেওয়া আছে, এটা মনে রাখবেন। যেটার মার্কেট ভ্যালু দেওয়া আছে তার মানে তার থেকে যা যোগ বিয়োগ করার সবকিছু করে তার মার্কেট ভ্যালুটা নির্ধারণ করা আছে। তাই দেখেন বিল্ডিং এর আমি 25 লাখ বসাইছি, কিন্তু মেশিনারির টাকা 10 লাখ ছিল। সমন্বয়ে কিন্তু মেশিনারির কোনো কথা বলা ছিল না, মেশিনারির বাজার মূল্যের কোনো কথা কি বলা ছিল? না, ছিল না। সংস্থানে ছিল না। সুতরাং মেশিনারির কি দেওয়া নেই? বাজার মূল্য দেওয়া নেই, তার মানে মেশিনারির অবচয়টা বাদ দেওয়া নেই। তাই আমরা দেখেন ওইখান থেকে মেশিনারির অবচয়টা বাদ দিছি, -2,50,000 ওইখান থেকে করে তার মার্কেট ভ্যালুটা আমরা বের করছি 7,50,000। কথাটা কি বোঝা গেছে এবং অ্যামাউন্ট গুলো বোঝা গেছে কিনা একটু যদি বলতেন। হ্যাঁ ভাই, বুঝছি। ওকে। এবার আসেন ফার্নিচার। ফার্নিচারের বাজার মূল্য নাই, বুক ভ্যালু বসবে। স্টক, বাজার মূল্য না, ওখানে বলে দিছে এটা মার্কেট ভ্যালু, তাহলে ওটা বসালাম। এবার আসেন ইনভেস্টমেন্ট। দেখেন আমরা জানি ইনভেস্টমেন্ট, শুধুমাত্র ইনভেস্টমেন্ট থাকা মানেই ট্রেডিং নন ট্রেডিং উভয় আছে এর মধ্যে, তাই তো? কোনো ইনভেস্টমেন্টে টোটাল থাকা মানে এর ভিতর ট্রেডিং নন ট্রেডিং কি আছে? উভয়ই আছে। তাহলে আচ্ছা। সেক্ষেত্রে আমার এই ভিতর নিচে বলে দিছে দেখেন, মার্কেট 25% ইনভেস্টমেন্ট রিপ্রেজেন্ট আইডিয়াল ফান্ড। ইনভেস্টমেন্টের 25%ই হবে সমন্বয়, এতে বলছে আইডিয়াল ফান্ড মানে কি? নন অপারেটিং হবে, সরি নন হুম। ট্রেডিং। বাকি আইডিয়াল ফান্ড লোন। নন ট্রেডিং হবে, তাহলে ট্রেডিং বাকি 75%। তাই আমাদের এখানে 37 লাখের 75%, 27 লাখ 25,000, 75,000 করছে, ঠিক আছে। জি ভাই। বুক ডেপ নিট বলা আছে, প্রিলিমিনারি এক্সপেন্স আসে না, ক্যাশ এট ব্যাংক। যোগ করলাম। এখান থেকে চলতি দায় বাদ দিতে হয়, বাম পাশে দেখেন একটাই চলতি দায় আছে, ক্রেডিটর্স, সেটা আমরা বাদ দিলাম। দিলে আমরা পেলাম সি। সো সি নিয়ে আশা করি কোনো প্রশ্ন নাই, আছে? না ভাই। চলে যাবো এবার এসিই তে। আমাদের সেই একই কথা, প্রত্যেকটা অঙ্কে একই কথা, সি বসাবো, -হাফ অফ দা কারেন্ট ইয়ার স্যার অ্যাডজাস্টেড। এসএসটা একটু হ্যাঁ দীপক, কিছু বলছো? স্যার এসএস এর কথা বলছিলাম, হয়েছে স্যার। ওকে। এবার এসি তো প্রথমে সি, স্টেপ ওয়ানে যেটা পাবো সেটা বসাই দিব। -হাফ অফ দা কারেন্ট ইয়ার অ্যাডজাস্টেড প্রফিট, আমাদের বলা ছিল প্রথমে কারেন্ট ইয়ার প্রফিট তার অ্যাডজাস্টমেন্ট করে তার হাফ করতে হবে। তাহলে কারেন্ট ইয়ার প্রফিট আমাদের অঙ্কের দেখেন একটু, ওখানে প্রফিট ফর দা কারেন্ট ইয়ার, একটু খেয়াল করেন বাম পাশে দায় পাশে লেখা আছে দেখেন, প্রফিট ফর দা কারেন্ট ইয়ার 43 লাখ টাকা লেখা আছে, পাইছি আমরা। হ্যাঁ ভাই, আছে। আচ্ছা। এবার আসেন ভেরিয়াস অ্যাডজাস্টমেন্ট। আমাদের ভেরিয়াস অ্যাডজাস্টমেন্টের মধ্যে যা যা আসার কথা ছিল এর মধ্যে শুধুমাত্র একটাই আছে, অঙ্কে নন ট্রেডিং ইনভেস্টমেন্ট থাকলে কত পার্সেন্ট সুদ ধরতে হয়, সুদের হার দেওয়া না থাকলে 10% ধরতে হয়। 10%। বাকিগুলো যে পাঁচটা আসার কথা তার একটাও নাই আর। সুতরাং আমরা এখানে ইন্টারেস্ট অন নন ট্রেডিং ইনভেস্টমেন্ট কাটছি, ওই যে ছিল 37 লাখ, তার বলছিল 25% আইডিয়াল ফান্ড, মানে 25% হবে হচ্ছে আমাদের নন ট্রেডিং ইনভেস্টমেন্ট, সেটার উপর আমরা 10% সুদ কাটলাম। ঠিক আছে, দেখেন তো।
না ভাই। ওকে, প্রত্যেক দিনই একই কথা আমরা যেটা বলেছি সেই অংশটাকে এখানে করলাম। এবার আসেন এএমপি। এএমপির জন্য আমাদের প্রথম লাগে অ্যাভারেজ প্রফিট। এখন আসেন অ্যাভারেজ প্রফিটটা কোথায় পাবো আমরা? অ্যাভারেজ প্রফিটটা আমাদের অঙ্কটা যে কয় বছরের সেই জন্য সেইটা হিসেবে আমাদের বলা হয়েছে প্রফিট। তো আমাদের দেখেন লেখা ছিল 4 নম্বর সমন্বয়ে, 4 নম্বর সমন্বয়ে লেখা ছিল 4 নম্বর সমন্বয়ে আমাদের লেখা ছিল যে আহ কই গেল শেষ সমন্বয়, ডি নাম্বার আর কি। দ্য প্রফিট অফ দ্য কোম্পানি ফর দ্য লাস্ট 3 ইয়ার হ্যাভ বিন শোন অ্যান ইনক্রিজ অফ টাকা 5 লাখ অ্যানুয়ালি। আচ্ছা, বিগত 3 বছরের প্রফিটটা 5 লাখ টাকা করে বৃদ্ধি দেখানো হয়েছে। এখন আসেন আমার কারেন্ট ইয়ার প্রফিট তো অঙ্কে দেওয়া আছে, এ ধরনের এন্ট্রি আমাদের আগেও ছিল, হুম। কারণ এন্ট্রি আমাদের আগেও ছিল। তাহলে সেক্ষেত্রে আমাদের প্রফিট, কারেন্ট ইয়ার প্রফিট হচ্ছে 43 লাখ, কারেন্ট ইয়ার প্রফিট 43 লাখ। এবং তাহলে আমার 3 বছর অনুযায়ী কারেন্ট ইয়ারটা আছে, তাহলে 5 লাখ করে বৃদ্ধি পাইতে পাইতে 43 লাখ টাকা আসছে। তাহলে এর আগে ছিল নিশ্চয়ই 38 লাখ, আর তার আগে ছিল 33 লাখ, 5 লাখ টাকা করে করে বাড়বে দেখেন। তাহলে শেষ থেকে যদি আমরা আসি, 33 লাখ আরো 5 লাখ বাড়লে 38 লাখ, সেইটা হয়ে এখন চলতি বছরে আসছে 43 লাখ। দেখেন তো এটা বুঝতে পারছি কিনা আমরা? জি ভাই। ওকে, এর সাথে ভেরিয়াস অ্যাডজাস্টমেন্ট প্লাস কি মাইনাস করব সেটা তো আমরা বলছি ডিপেন্ড করবে আমাদের এই যে স্টেপ 2 তে। এখানে যে 92,500 টাকা ভেরিয়াস অ্যাডজাস্টমেন্ট মাইনাস ছিল, তাই এখানে আমরা মাইনাস করলাম, করে ইনকাম ট্যাক্স বাদ দিলাম, এএমপি পেলাম। আচ্ছা, এরপরে হচ্ছে 4 নম্বরে নর্মাল প্রফিট বের করব, এসি গুণ এনআরআর। এসি আমরা উপরে 2 নম্বরে পাইছিলাম, এনআরআর এখানে 20% বলা ছিল, গুণ করলাম। স্টেপ 4 চলে গেল, এবার 5 সুপার প্রফিট বের করব। সুপার প্রফিট এএমপি মাইনাস এনপি। এখানে দেখেন সুপার প্রফিট আমাদের পজিটিভ আসছে, আসছে না? সুপার প্রফিট একটু পজিটিভ আসছে না? জি ভাইয়া। হ্যাঁ ভাই, পজিটিভ আসছে। ওকে, তাহলে অবশ্যই গুডউইল আসবে। হ্যাঁ। হ্যাঁ, যদি আমাকে গুডউইল মানে স্টেপ 6 যদি না করতে হয় তখন তো আর এই ভ্যালুয়েশন শেয়ারটা তো করা লাগবে না, তাই তো? অবশ্যই করতে হবে, গুডউইল না আসলেও শেয়ার ভ্যালুয়েশন করতে হবে এবং করা যায়, আমি বুঝাচ্ছি সেটা। যাই হোক, ও, এখানে হচ্ছে আমার যেহেতু পজিটিভ আসছে, তাহলে অবশ্যই আমরা গুডউইলের অংশটুকু বের করব। সুপার প্রফিট গুড নাম্বার অফ ইয়ার পার্সেস। মুক্তা বলে এখানে নাম্বার অফ ইয়ার পার্সেস 2 হলো কেন? এইখানে 3 বছর দেয়া আছে, যদি 1 থেকে 3 বছর হলে 2 হবে, আর 3-এর উপরে হলে তখন হচ্ছে 3 হবে। হ্যাঁ, 1 থেকে 3 বছর হইলে 2 হবে। হুম, তো নাম্বার অফ ইয়ার পার্সেস। হ্যাঁ, ওকে। এবার আসো, এইটুকু আমাদের পুরনো জিনিসই বললাম। এখন আসো আমরা যে অঙ্ক যা করার উদ্দেশ্যে এখানে আসছি, সেই উদ্দেশ্যটা হচ্ছে আমাদের শেয়ার ভ্যালুয়েশন করতে বলছে। কোন মেথডে? ইন্ট্রিনসিক ভ্যালু মেথডে। আমাদের সূত্র ছিল, আমাদের সূত্র ছিল ইন্ট্রিনসিক ভ্যালু পার শেয়ারের সূত্রটা এরকম ছিল, দেখেন, ক্যালকুলেশন অফ ভ্যালু পার শেয়ার ইউজিং ইন্ট্রিনসিক ভ্যালু মেথড, উই নো ভ্যালু পার শেয়ার সমান নিট অ্যাসেট অ্যাভেলেবল ফর অর্ডিনারি শেয়ার ডিভাইডেড বাই নাম্বার অফ অর্ডিনারি শেয়ার। তাহলে আমরা বলছিলাম এখানে নিট অ্যাসেট অ্যাভেলেবল ফর অর্ডিনারি শেয়ারটা বের করে নিতে হয়। এবং দেখেন আমরা এখানে সেইটা করছি, প্রথমে হেয়ার দিয়ে নিট অ্যাসেট অ্যাভেলেবল ফর অর্ডিনারি শেয়ারে প্রথমে ক্যাপিটাল এমপ্লয়েড সি, যেটা আমরা 1 নম্বর স্টেপে পাইছি, সেটা দেবো। এর সাথে গুডউইল যোগ করবো, অ্যাড গুডউইল। এখানে আমরা এই যে 1,63,900 পাইছি। এবার মুক্তার কথা অনুযায়ী তুমি যেটা বলছিলে যে ভাই এখানে নেগেটিভ হলে যদি গুডউইল না হয় তাহলে তো শেয়ার ভ্যালুয়েশন করা যাবে না, না। তোমার নেগেটিভ হলো তুমি কমেন্ট দিবা যে দেয়ার ইজ নো গুডউইল। বাট তখন তুমি কি করবা, এইখানে শেয়ার যে গুডউইলটা যোগ করতেছো এই অংশটা তখন যোগ করবা না, তখন এখানে কোনো কিছু যোগ হবে না। তখন বিয়ে করব।
কোনো বিয়োগও হবে না। যোগ, যদি গুডউইল বের হয় তাহলে যোগ হবে, আর গুডউইল বের না হলে কিছু আসবে না, এই অংশটাই আসবে না টোটাল। ও আচ্ছা। আমার তো নিয়ম হচ্ছে গুডউইল যোগ করা, তো আমার গুডউইল বের হলে যোগ করব, গুডউইল না হলে তো আমরা যোগ করবো না। হ্যাঁ ভাই, বুঝছি। ওকে, এবার আসেন, এটা যোগ করলাম, তার থেকে তার সাথে আমাদের দেখেন আরো অনেক কিছু ছিল, যে এর সাথে আমাদের নন ট্রেডিং ইনভেস্টমেন্ট কি করতে হবে, যোগ করতে হবে, লং টার্ম লায়াবিলিটিস বাদ দিতে হবে। তো নন ট্রেডিং ইনভেস্টমেন্টটা অঙ্কে কিন্তু আমাদের ছিল, আমাদের টোটাল ইনভেস্টমেন্ট 37 লাখ, তার 25% ছিল বলছিল নন ট্রেডিং। তাই আমরা 37 লাখ গুণ 25%, 9,25,000। এখানে কিন্তু নন ট্রেডিং ইনভেস্টমেন্টের ফেস ভ্যালুটা যোগ হবে, বা বা বুক ভ্যালু যাই বলি না কেন, এখানে কেউ আবার সুদ হিসেবে করে দিয়েন না। আমাদের কিন্তু এখানে নন ট্রেডিং ইনভেস্টমেন্ট টুকুই শুধু যোগ হবে, ঠিক আছে? আচ্ছা। ভাই আরেকটা কথা, এখানে কি হচ্ছে বুক ভ্যালুর উপরে পার্সেন্টেজ করবো না? ওরে খোদা, তা বুক ভ্যালুর উপরেই তো কাটবা, কিন্তু তুমি কি সুদ বিবেচনা করতেছো এই 25%? না না, সুদ সুদ বিবেচনা করতেছি না, এটা তো হচ্ছে সেই নন হ্যাঁ, ট্রেডিংটা তোমার কিভাবে নন বের ট্রেডিং করবো। ইনভেস্টমেন্ট যতটুকু তুমি সেইটুকুই বিবেচনা করবা, নন হ্যাঁ। ট্রেডিং যতটুকু ততটুকুই। তাহলে এটার সাথে এটা আচ্ছা। যোগ করলাম, যোগ করলে পাবো নিট অ্যাসেট অ্যাভেলেবেল ফর শেয়ার হোল্ডার। আমাদের অঙ্কে লং টার্ম লায়াবিলিটিস নাই, দীর্ঘমেয়াদী দায় নাই, বাম পাশে কোনো দীর্ঘমেয়াদী দায় নাই, তাহলে থাকলে সেটা বাদ যেত। আচ্ছা, এইটুক কি বোঝা গেছে? এই শেয়ার হোল্ডার বলতে আমি বুঝেছিলাম যে এর মধ্যে প্রিফারেন্সিয়ালও আছে। Okay. এর ভিতরে আমরা প্রিফারেন্স শেয়ার ক্যাপিটালটা বাদ দেবো। লেস প্রিফারেন্স শেয়ার ক্যাপিটাল দেখেন বাম পাশে লেখা আছে, হচ্ছে আপনার 10,000, 10% প্রিফারেন্স শেয়ার অফ টাকা, হচ্ছে 100 ইজ দিয়ে মোটামুটি 10 লাখ টাকা আছে। তাই দেখেন আমরা প্রিফারেন্স শেয়ার ক্যাপিটাল 10 লাখ বাদ দিচ্ছি, পাইছেন? হ্যাঁ ভাই, প্রথমেই দেওয়া আছে। ওকে, এরপরে হচ্ছে প্রিফার শেয়ারের উপর প্রিফার ডিভিডেন্ড যদি থাকে সেটা বাদ দিতে হয়। ওই যে প্রিফারেন্স শেয়ারের পাশে দেখেন 10% লেখা আছে, এটা হচ্ছে প্রিফার ডিভিডেন্ডের হচ্ছে আমাদের রেট দেওয়া আছে। তাহলে আমাদের ওই টোটাল প্রিফারেন্স শেয়ার ক্যাপিটাল 10 লাখ, তার উপর 10% কাটলে আমরা প্রিফার ডিভিডেন্ড পাবো। তাই দেখেন প্রিফার ডিভিডেন্ড 10 লাখ গুণ 10%, 1 লাখ। এটা মাইনাস করলাম, করলে আমরা সেই কাঙ্ক্ষিত নিট অ্যাসেট অ্যাভেলেবেল ফর অর্ডিনারি শেয়ার 1,19,000, সরি 1,19,63,900। আচ্ছা, সবাই একটু তাহলে দেখেন তো এই অংশটুকু আমরা বুঝতে পারছি, যে এই যে ক্যালকুলেশনটুকু করলাম এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? না ভাই। ভাইয়া, বলেন। এটা কি সব এইভাবে লিখতে হবে নাকি ছক আকারে করা যাবে? আপনি যদি বই দেখেন তাহলে বইতে ওরা ছক করছে, বইতে ওরা কি করছে, যে আপনার আহ, ওই যে ক্যাপিটাল এমপ্লয়েড এর অংশটুক নিয়ে একবারে তার সাথে এই যে আমরা যে প্রথমে ক্যাপিটাল এমপ্লয়েড লিখছি, এই ক্যাপিটাল এমপ্লয়েডে কি কি আসে, ওই যে আমরা যে প্রেজেন্ট ভ্যালু অফ টোটাল অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটিস করছি, ওগুলো ওরা সব একসাথে করে তারপর ক্যাপিটাল এমপ্লয়েড করে এগুলো যোগ বিয়োগ করছে। ও, আপনি কি এই অংশটুক কি ছক কাটতে বলতেছেন নাকি ঢালাও ভাবে এই কথাটা বলতেছেন? হ্যাঁ, শুধু এই অংশটুকুর কথা। সমস্যা নেই, আপনি যদি সৃজনশীল বেশি হন, আপনার যদি ভালো লাগে করতে, অবশ্যই কাটবেন, কোনো সমস্যা নেই। না ভাই, আসলে হয় কি যে এইভাবে যদি করে ঢালাওভাবে তাহলে দেখা যায় কি ওই একটু আকপাস হতে পারে, এই কারণে বলছি যে ছক করলে অসুবিধা আছে কিনা, কোনো তাহলে তো লেখাগুলো একভাবে করবে। কোনো সমস্যা নেই, উপরে ওয়ার্কিং হিসেবে নিট এসেট অ্যাভেলেবল ফর অর্ডিনারি শেয়ার দিয়ে একটা টাকার কলাম দিয়ে ছক কাটবেন, কোনো সমস্যা নেই। ওকে, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, তাহলে এই অংশটা কি বোঝা গেছে সবাই? এবার এটা জাস্ট মান বসায় দিতে হবে উপরে, আর কিছু না। আমরা পাইছি 1,19,63,900 ভাগ, দেখেন এই যে নাম্বার অফ অর্ডিনারি শেয়ার, এই নাম্বার অফ অর্ডিনারি শেয়ারও আমাদের ওই বাম পাশে দায় পাশে দেখেন 40,000 অর্ডিনারি শেয়ার বলা ছিল। এটা বের হলো টাকা 299.10 টাকা, ঠিক আছে?
ভাই আর একবার একটু বলবেন এই নাম্বার অফ অর্ডিনারি শেয়ারটা কোথায় পাইলেন? বাম পাশে আছে, বাম পাশে। বাম পাশে দেখেন 40,000 অর্ডিনারি শেয়ার লেখা আছে ওই প্রিফারেন্স শেয়ারের নিচে। ও হ্যাঁ ভাই পাইছি। আচ্ছা, এবার আরেকটা কথা বলি। আমরা অনেকেই বইয়ের সাথে অ্যান্সার মিলাই, বইতে সাথে আমাদের কয়েক কিছু কিছু অ্যান্সার মিলবে না। তার কারণ হচ্ছে আমরা যে লাস্টে যে এই কাজটা করি, দেখেন আমরা প্রিফারেন্স শেয়ার বাদ দিই, বাট প্রিফারেন্স শেয়ার ক্যাপিটাল বাদ দিই, বাট প্রিফার ডিভিডেন্ড আমরা বাদ দিই। মানে প্রিফারেন্স শেয়ারে বাদ দিই, ডিভিডেন্ডও বাদ দিই। কিন্তু বইতে কিছু কিছু অঙ্কে প্রিফার ডিভিডেন্ড বাদ দিছে, কিছু কিছু অঙ্কে দেই নাই। তো আমরা ওই কিছু কিছুতে যাব না, আমরা নিয়ম যেটা শিখবো একবারই স্ট্রিক্ট থাকবো আমরা, যে প্রিফারেন্স শেয়ার ক্যাপিটালও বাদ দেবো, প্রিফার ডিভিডেন্ডও বাদ দেবো, যদি ডিভিডেন্ডের রেট উল্লেখ থাকে। যদি ডিভিডেন্ডের কি থাকে, রেট উল্লেখ থাকে, তাহলে অবশ্যই আমরা এটা প্রিফার ডিভিডেন্ডটা বাদ দিব। বুঝতে পারছেন আমার কথা? কিছু কিছু অঙ্কে বইতে এই দেখেন এই প্রিফারেন্স শেয়ার ক্যাপিটাল বাদ দিয়ে এই অংশটা নিয়ে কাজ করছে, ওরা প্রিফার ডিভিডেন্ড বাদ দেয় নাই। কিন্তু আমাদের নিয়ম অনুযায়ী আমরা অঙ্কে যদি প্রিফারেন্স শেয়ার ক্যাপিটালের রেট থাকে, তাহলে আমরা প্রিফার ডিভিডেন্ড অবশ্যই কি করব, বাদ দিব। ঠিক আছে? এই হচ্ছে আমাদের শেয়ার ভ্যালুয়েশনে ইন্ট্রিনসিক ভ্যালু পার শেয়ারের মূল্য বের করার সিস্টেম। সো এটা নিয়ে কারো কোনো, এরা হ্যাঁ বলেন। এডিশনাল ইনফরমেশন সি নাম্বার ওরা যে প্রসপেক্টাস দিছে, এটা কি স্যার মানে গুড দিয়ে এটা এই জিনিসটা কি বুঝাইছে? ওটা হচ্ছে কোম্পানির, মনে করো যে সুনামের বিষয়টা, বা প্রসপেক্টাস বলতে বোঝায় তো প্রচার প্রচারণা। আমরা দেখো না লিফলেট বিতরণ করি, যারা আছে হ্যাঁ স্যার, এটাই তো বুঝাই। দিতে গেলে ওটা ওরা ওই যে ভালো করে, ওটার কোনো কাজ নাই, জাস্ট একটা লাইন তোমাকে বিভ্রান্তি করার জন্য। এই যে আমার প্রশ্ন করলে পরীক্ষার হলেও দেখা গেলো এরকম মনে প্রশ্ন থাকবে, এরে কোন জায়গায় দেবো, এ কি করবো, এগুলা।